অবশেষে সরকারকে যখন গলা চিপে ধরেছি তখন সরকার হলো মামলা নিতে বাধ্য হয়েছে। আমরা পুরো 18 কোটি মানুষেরকে বলবো, সরকারের আপনারা গলা চিপে ধরুন, যাতে সরকার আইনের শাসন বাস্তবায়ন করে, কোনো জঙ্গলি শাসন নয়। এবার আর রক্ত দিব না আমরা, এবার সেই শ্রীলঙ্কার মতো জাইঙ্গা খুলে নিব, হাসিনার মতো পালাবার টাইম দেব না। সুতরাং সাবধান হয়ে যান। ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করল বাংলাদেশ। ভারতকে দাঁত ভাঙা জবাব দিল তারেক ও ইউনূস। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর অনেকদিন ধরে কিন্তু হামলা টামলা কিছু হয় না। নির্বাচনের পরে এটা অফ হয়ে গেছে, কি ঠিক কিনা? নির্বাচনের পরে অফ হওয়ার পরে ঠিক যখন রামিসার ব্যাপারটা উঠে আসলো এবং এটা জনমনে একটা ক্ষোভের সৃষ্টি করলো, ঠিক তখনই ওর উপরে আবার কেন হামলা করা হলো? এটা হচ্ছে পুরোটাই এই রামিসার ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য। আমরা বাংলাদেশ 2.0 এখন আর এমন অবস্থায় নাই যে আমরা একটা জিনিস দিয়ে আরেকটা জিনিসে আপনারা শাক দিয়ে মাছ রাখতে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করল বাংলাদেশ। ভারতকে দাঁত ভাঙা জবাব দিল তারেক ও। যখন ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটা তারের ওপারে পিনপতন নীরবতা নামে, তখন দিল্লির সাউথ ব্লকের কর্তাদের কপালে ঘাম জমতে শুরু করে। কারণ একসময় যে সীমান্তে ভারতের ইশারায় সবকিছু চলত, সেই সীমান্তে আজ অন্য বাতাস বইছে। বাংলাদেশ এখন আর মাথা নত করে না, গুলির জবাব গুলিতে দেয়। এরপর এক শিশু ধর্ষণের খবর আসতেছে। গত 7 দিনে 5 জন শিশু, মিরপুরে 7 বছরের একজন, সিলেটে 4 বছরের, ঠাকুরগাঁয়ে 4 বছরের, মুন্সিগঞ্জে 10 বছরের, চট্টগ্রামে 4 বছরের, সবাইকে ধর্ষণ করা হয়েছে। নির্মমভাবে রামিসাকে হত্যা করা হয়েছে। 2019 থেকে 2021 এই 3 বছর আইন এবং সালিশ কেন্দ্র হিসাবেই প্রায় 2778 জন শিশু ধর্ষণের শিকার, যা গত 10 বছরের মোট সংখ্যার প্রায় অর্ধেক। 2020-এ 1018 জন শিশু ধর্ষণের শিকার হয়েছিল হাসিনার আমলেই। আমরা তো 5 জন দেখে হাহাকার করতেছি, তাই না? দেখেন কত কত সংখ্যায় ধর্ষিত হয়েছে। তার মানে ধরেন প্রায় প্রত্যেক 2 দিনে 3 জন করে শিশু ধর্ষিত হইতেছে। ভিকটিমদের বয়স দেখলে স্তম্ভিত হয়ে যাইতে হয়। 49 ছিল 0 থেকে 6 বছরের, 94 জন ছিল 7 থেকে 12 বছরের। চিন্তা করতে পারেন, 103 জন কিশোরী। গত 10 বছরে অন্তত 318 জন শিশু ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে। হাসিনা মায়া কান্না করতেছে, ওর নাকি খুব কষ্ট হইতেছে, ওর আমলে সবচেয়ে বেশি হয়েছে। দেখেন, দেখেছেন, এটার তো একটা সামাজিক রাজনৈতিক একটা কারণ আছে, কিন্তু একটা প্যাটার্ন দেখা যাচ্ছে। এই সবগুলো ঘটনা মিলে কিছুদিন ধরে কিছু ঘটনা ঘটতেছে। আমি এক এক করে আপনাদেরকে বলতেছি। শিলং সালাউদ্দিনের একেবারে মাটিতে হুতায় দিছে। দেখেন, পাবলিকে ভুয়া ভুয়া করতেছে চারপাশে ঘিরে ধরে। দেখেছেন, একজন স্বরাষ্ট্রমন্ত্রী যে 3 মাস আগে দায়িত্ব নিছে, যে কিনা ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, যে কিনা একজন বিশিষ্ট ইন্ডিয়ান মাল, তারই অবস্থা কেন? শুধু তাই না, গত পরশু মিরপুর বস্তি উচ্ছেদ করতে গিয়ে পুলিশদের দাবরানি খেয়েছে, তা অবিশ্বাস্য। ঊর্ধ্বশ্বাসে দৌড়াইতেছে পুলিশ আর পাবলিকে পিটাইতেছে। হাসিনার পুলিশ দাবরানি খেয়েছে 3 টার্মের পরে, আর বাংলার লুথার কিং এর পুলিশ দাবরানি খাইল 3 মাসের মধ্যে। রামিসার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সারা দেশে হইতেছে বিক্ষোভ। দেখেছেন, তারা স্লোগান দিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছে। তাদের দাবি, তারা দ্রুত রামিসা হত্যার বিচার চায়। কারণ হচ্ছে এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের পাশবিক ধর্ষণের পর হত্যাকাণ্ড, এই ধরনের ঘটনার যদি দ্রুত বিচার না হয়, তাহলে এই ধরনের ঘটনা সারা দেশব্যাপী বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘটতে থাকবে। যার কারণে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে এবং দ্রুত বিচার চায়। এর মধ্যে বাইক স্কুলের ছাত্ররা রণক্ষেত্র বানাইলো। দেখেন, চেয়ারম্যান অপমান করেছে এক ছাত্রীকে, সে ছাত্রী আত্মহত্যা করেছে। দেখেছেন কি অবস্থা করেছে চেয়ারম্যানের? স্কুলের চেয়ারম্যানের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। উদ্ধার করতে গেলে ব্রাইট স্কুলের চেয়ারম্যানকে শিক্ষার্থী অভিভাবকরা এভাবে মারধর করেন এবং পুলিশ উদ্ধার করতে গিয়ে হিমশিম খান। চট্টগ্রামে কিন্তু কোনো রাজনৈতিক দল নামে নাই, নামছে সাধারণ মানুষ। আমি খোঁজ নিয়ে জানছি, লীগের পোলাপান কিছু ঢুকিছিল এই চান্সে, ওরা তো চান্স নিবেই। কইছিলাম বিএনপি রে আসেন ডলা দিয়া ওগরে ওগরে আপার কাছে পেটে দিই না, তখন ওদের ভোট লাগবি, ভোট এখন খাও মারা। এই শিলং সালাউদ্দিনের সব হ্যাডম ফুস করে নিবে গেল। দেখেছেন, এরপর উইয়ার মন্ত্রণালয় চালাবার পারবি, সে স্টেডিয়ামে যায় ভুয়া ভুয়া স্লোগান উঠে।
সে ভিকটিমের বাসায় যায়, ভুয়া ভুয়া স্লোগান ওঠে, তার পুলিশ খায় দাবরানি, উই শেষ। রাস্তায় আজ থেকে সিলম সালাউদ্দিনের পদত্যাগের দাবি শোনা যাবে, আমি কয়ে দিলাম, দেখেন আজকে থেকে শুনতে পারবেন। মানুষ উৎসাহ সহকারে সাপোর্ট দিবি, আর এটা সিলম সালাউদ্দিন অ্যাচিভ করেছে জুলাইয়ের সাথে গাদ্দারি কইরা। মানুষ হেভি বিলা হয়ে আছে ওর উপরে, ওকে পাইটা ফেলতে পারলে মানুষ মহামাজা পাবি। এক সপ্তাহ অন্তত 5টা আলাদা ফ্রন্টে সরকারের কর্তৃত্ব চ্যালেঞ্জ হয়েছে, আর এইটা ক্ষমতা নেওয়ার 3 মাসের মধ্যে। এখন দেখেন সরকার একা, ইউনূস সরকার কিন্তু এমন বেড়াঝাড়া করে ফেলে নাই। আমি কইতেছিলাম এই সরকার জনগণের সমর্থন হারাইতেছে দ্রুত, তার ভিজুয়াল সিগন্যাল পাইতেছেন এখন সবাই। দেখেছেন বাংলার লুথার কিং দেশবিদে কইছিল নাগরিকের জন্য নিরাপদ জীবন নিশ্চিত করবে, এটা ছিল তার সেন্ট্রাল স্লোগান। এটা নিদারুণ ভাবে ব্যর্থ হয়েছে। যাই হোক, আমাদের শিশুদের জীবন কেমনে নিরাপদ রাখবো সেটা নিয়ে আলাপ করি। আমরা যদি ডেটা দেখি তাহলে দেখবো মাত্র 3.5% ধর্ষণ মামলা আদালত পর্যন্ত যায়, এবং এর মধ্যে মাত্র 0.37% মামলায় শাস্তি হয়। 0.37, 1%ও না, 0.5%ও না। মানে প্রত্যেক 10,000 ধর্ষণে মাত্র 37 জন শাস্তি পায়, 10,000-এ 37 জন, বাকি 9,963 জন মুক্ত। অপরাধ করলে ধরা পড়বে না, আর ধরা পড়লে শাস্তি হবে না। এই জন্য রামিসার বাবা বলছে আমি বিচার চাই না, বিচার করেন নাই আপনারা। আমি কিছুই চাই না, বিচার আপনারা করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না, আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। আপনারা কোনো এক্সাম্পল দাঁড়া করতে পারবেন? পারবেন না। আমার থেকে স্টেম নেবেন, স্টেমে লিখে নেবেন? পারবেন না। আপনারা পারবেন না, আপনারা পারবেন না। এটা বড় জীবন 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা চলে চলে শেষ শেষ। এটা শুনেছেন 2024 জুলাই আগস্টের পর সরকার বদলাইছে 2বার, 1বার না, কিন্তু আদালত, পুলিশ, উকিল এই কাঠামো এটা বদলায় নাই। 15 বছরের অফিসারের যে মেমোরি, যে স্মৃতি জনতার মনে আছে, অপরাধীর মনেও আছে। সেই জন্য রামিসার বাবা বলে আমি বিচার চাই না, আর যে অপরাধী সে অপরাধের পর অপরাধ করেই যায়। আমাদের বিচারের হাত 100% করতে হবে, বিচারের এডিটেড ফুটেজ প্রচার করতে হবে, রায় হবে প্রকাশ্যে। বাংলাদেশে বাঙ্গুদের মধ্যে একটা ধারণা আছে দ্রুত বিচার মানে অবিচার। শুনেন সিলম সালাউদ্দিন কি বলে। আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া, সমাজের চাহিদা অনুসারে, সময়ের চাহিদা অনুসারে সকল আইনকে আপ টু ডেট করতে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে এটাও চিন্তা করতে হয় যে খুব সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আবার অবিচার করা হচ্ছে কিনা। শুনেছেন আমেরিকায় 6 মাসের মধ্যে অধিকাংশ বিচার সম্পন্ন হয় কেন? বাংলাদেশে কেন 5 থেকে 7 বছর লাগবে? আসিয়ার মৃত্যুর পর তদন্তের সময়সীমা 30 দিন থেকে কমায় 15 দিন করছে, এবং বিচার শেষ করার সময়সীমা 180 দিন থেকে কমায় 90 দিন করছে। 90 দিনের মধ্যে বিচার করতে হবে সবগুলো কেসের। মামলা কেন দেরি হয় জানেন? আসেন সেটা একটু দেখি। ফরেনসিক ক্যাপাসিটি সবচেয়ে জরুরি, এবং এটা নিয়ে কেউ কথা বলে না। বাংলাদেশের ন্যাশনাল লেভেলে একটাই ডিএনএ ল্যাব আছে, ঢাকা মেডিকেলের NFDPL। 2006 থেকে মার্চের 2025 পর্যন্ত প্রায় 35,000 স্যাম্পল আসছে 10,885টা মামলা থেকে। 35,000 স্যাম্পল 10,885টা মামলা থেকে, তার মানে একটা মামলা থেকে 3টার মতো স্যাম্পল আসছে, যার মধ্যে 65% হইতেছে ধর্ষণের মামলা। সিআইডির একটা আছে আলাদা, এই দুইটা দিয়া পুরা দেশের কাজ চলে। ফলাফল কি? 2024 শেষ পর্যন্ত 789টা মামলার তদন্ত আটকায় আছে শুধুমাত্র ডিএনএ রিপোর্টের জন্য। তাইলে চিন্তা করেন, শুধু ডিএনএ রিপোর্টের জন্য মামলা আটকে আছে। বছরের পর বছর ভিকটিমই মারা যায়, সাক্ষী পাল্টায়, আসামি জামিনে বাইরে হয়ে যায়। আর দেখেন এপ্রিল 2025 নতুন অর্ডিন্যান্স করছে, ধর্ষণ মামলায় ডিএনএ টেস্ট বাধ্যতামূলক রাখা হয় নাই, যেটা 2020 সালে সংশোধনীতে বাধ্যতামূলক রাখা হয়েছিল। তার মানে বিচারের ভিত্তিতে উঠে গেল ইউনূস সরকার। কেন? কারণ ল্যাব নাই, রিপোর্ট নাই। তাহলে আইনি বাধ্যবাধকতা থাকলে তো মামলা চলে না। সমাধান কি হওয়া উচিত ছিল? সমাধান ছিল ল্যাব বানাও। সমাধান কি হলো? আইনি তুলে দাও। মহা মজার মজা। এই হচ্ছে আসিফ নজরুলের কাজ। আমাদের প্রত্যেকটা বিভাগে একটা করে মোট 8 থেকে 10টা পুরোপুরি সজ্জিত ফরেনসিক ল্যাব দরকার। 15 দিনের মধ্যে ডিএনএ রিপোর্ট আসতে হবে। আর কি করতে হবে? জাতীয় সেক্স অফেন্ডার রেজিস্ট্রি করতে হবে। যাদের শাস্তি পায়, যে সমস্ত অপরাধী, ওদের পাবলিক ডেটাবেজ, ওদের নাম, ছবি, ঠিকানা, অপরাধের ধরন, এগুলো সব থাকবে। স্কুলে চাকরি দিতে গেলে, মাদ্রাসায় হুজুর রাখতে গেলে, গৃহ শিক্ষক রাখতে গেলে, বাসা ভাড়া দিতে গেলে, এতিমখানায় কেয়ারটেকার রাখতে গেলে, দারোয়ান রাখতে গেলে চেক করা যাবে। ইন্ডিয়ায় আছে NSDO বলে, আমেরিকায় আছে, আমাদের কেন থাকবে না? আর একটা জিনিস, শিশুদের উপরে যারা যৌন নির্যাতন করে তারা ভিকটিমের পরিচিত, বাসায় অ্যাক্সেস আছে, বা শিশু শ্রেণী এমন কেউ, এটা সামলানোর জন্য কি করা লাগবে? অপরাধী পরিবারকে পাবলিক করে দিতে হবে। অপরাধ নিশ্চিত হবে, পরিবারকে পাবলিক করে দিতে হবে, ভিকটিমকে না। দেখেন এখন কি হয়, গ্রামে 4 বছরের মেয়ে ধর্ষিতা হয়েছে, মেয়ের পরিবার গ্রাম ছেড়ে পলায়, মেয়ে স্কুল বদলায়, নাম বদলায়, ছোট বোনের বিয়ে আটকায়, বাবা মসজিদে যেতে পারে না, ধর্ষক সে গ্রামে থাকে, তার পোলা একটা স্কুলে পড়ে, তার মেয়ের বিয়ে হয়, পোলার বিয়ে হয়, জীবন চলে। এটা কোনো অ্যাক্সিডেন্ট না, দুর্ঘটনা না, এটা একটা সিস্টেম। ইজ্জতের দাম দেয় ভিকটিম, ধর্ষক না। তাই ধর্ষকের পরিবার তাকে আগলায়, ঘুষ দেয়, মীমাংসা করায়, সাক্ষীকে চাপ দেয়, কারণ পরিবারের এখানে কোনো ক্ষতি নাই। এই পরিবারের ক্ষতি বসান, পরিবারের ক্ষতি বসান। অপরাধ নিশ্চিত হইলে, শাস্তি হইলে ধর্ষকের নাম, ছবি, ঠিকানা পাড়ার মোড়ে বোর্ডে বোর্ডে টাঙাই দিতে হবে। 10 বছর ধরে থাকবে ওখানে, বাবার নাম, ভাইয়ের নাম, পোলার নাম সব, মায়ের নাম সব। পোলার স্কুলে নোটিশ যাবে ওর বাপ ধর্ষক,
ভাইয়ের অফিসে নোটিশ যাবে যে ওর ভাই ধর্ষক, ওয়েবসাইটে সার্চ দিলে প্রথমেই আসবে এটা ধর্ষকের পুরা পরিবার, মানুষ জানবে এইটা ধর্ষক পরিবার। গ্রামে যেমন ডাকাত পরিবার থাকে না, এরকম ধর্ষক পরিবার থাকবে পাড়ায়, আমরা জানবো যে এই হচ্ছে ধর্ষক পরিবার। এতে কি হবে? 3টা কাজ হবে। এক, পরিবার নিজেই পাহারা দিবে তখন এরকম কারো খেসলত থাকলে। 2, লজ্জা এটা উল্টায় যাবে, এখন লজ্জা যায় নিচের দিকে মেয়ের শরীরে, মেয়ের পরিবারে, এখন যাবে উপরের দিকে ধর্ষকের পরিবারে। 3 নাম্বার, ভিকটিম মাথা তুলে হাঁটবে, ধর্ষকের বাবা মসজিদে যাইতে পারবে না। বাংলাদেশে শিশু ধর্ষণের সমস্যা আইনের না, সমাজের। আইন আছে, করা আইন আছে, কাজ করে না কেন? কারণ সমাজ ধর্ষককে আগলায় রাখে, পরিবার ধর্ষককে আগলায় রাখে। সমাজ আগলায় কেন? কারণ আগলানোর সমাজের কোনো নিজের খরচা নাই তো, সমস্যা নাই তো, খরচা বসান ওইখানে। ধর্ষকের পরিবারকে ধরেন, বংশকে ধরেন, পাড়াকে ধরেন, সবাইকে দায়ী করেন। এটা কোনো নতুন বুদ্ধি না, এটা যুদ্ধের প্রেক্ষাপট। বন্যার ভয়ে মানুষ বাদ দেয় না। যেমন এরশাদ সাহেব ঢাকা শহরকে বাঁচাইবার জন্য ঢাকা শহরের চারিদিকে বাঁধ দিছিল, কিন্তু ওই মিরপুর সাইডের বাঁধটা না ভাঙ্গা গেছিল। কারণ বন্যার প্লাবন তো একটা শক্তি, ওই শক্তিকে রুখা যায়? শক্তিকে রুখা যায় না, শক্তি রূপ চেঞ্জ করে। ঢাকা শহরে ঢুকার জন্য আর কোনো রাস্তা না পায়া ওই মিরপুরের রাস্তা দুর্বল পাইছে, ওই বাঁধটা একটু দুর্বল ছিল, ওইটা ভাঙ্গা ঢুকে গেছে। তার মানে শক্তি রুখা যায় না, শক্তি তার রূপ চেঞ্জ করে। তেমনি আওয়ামী লীগও কিন্তু একটা শক্তি, এই শক্তি কিন্তু এখন রূপ চেঞ্জ করছে, আগের মতো নাই। 18 মাস ইউনূস সরকার যতদিন ছিল ততদিন কিন্তু অডিও কলে ছিল, বাইরে আসে নাই, এখন কিন্তু বাইরে আসছে। হ্যাঁ, উনি সাক্ষাৎকার দিছে, আবার সাক্ষাৎকার দিছে কোন কোন পত্রিকায়? ইন্ডিয়ান টাইমস পত্রিকায়, ইন্ডিয়ান হিন্দু পত্রিকায় এবং আনন্দবাজার পত্রিকায়। উনি কিন্তু খোলাখুলি কথা বলছে যে আমার জন্য বিমান পাঠাক, আমি যাইতে চাই, আইনের কাছে নিজেকে সুপর্দ করে দিতে চাই, আমি ভয় পাই না, আমার জন্য জেলখানা রেডি করো, আমাকে যে ঝুলাইবা সে মঞ্চ রেডি করো, আমি আসবই। এবং সঙ্গে সঙ্গে দেখেন ওই যে যারা পালায়া গেছিল তারাও কিন্তু অনলাইনে আইসা বলতেছে যে আমরা সবাই একদিনে ঢুকবো, 2 কোটি আওয়ামী লীগ তাদেরকে সেলুট জানাইতে আসবে এয়ারপোর্টে। এই কথাটা কখন বলতেছে একটু খেয়াল করেন। যখন বিজেপি ক্ষমতায় আসলো, শুভেন্দু কিন্তু প্রথম বলল যে আমরা পাঠাবো শেখ হাসিনাকে, আমরা বাংলাদেশে পাঠাবো, তোমরা সেলুট দিয়ে নিয়ে যাবা। এরপরেই কিন্তু শুরু হইলো ওই যে আপার সাক্ষাৎকার এবং আমাদের দেশে বিভিন্ন লোকের মানে পণ্ডিতদের বয়ান তৈরি করা শুরু হইলো বিভিন্ন চ্যানেলে যায়। ভাই ব্রাদার, আমাদের দেশের এই মিডিয়া বা এই সুশীল সমাজ যাদের কি দেখেন বড় বড় পণ্ডিত, এরা কিন্তু কখনো জামাতকে মাইনা নিবে না। জামাত তাদের অ্যালার্জি, হ্যাঁ জামাত তাদের অ্যালার্জি, তারা মাইনা নিতে রাজি আছে আওয়ামী লীগকে। যদি বিএনপিকে না পছন্দ করি আমি, আওয়ামী লীগকে মাইনা নেবো, তাও জামাতকে মানুম না। হ্যাঁ, এক হয় আওয়ামী লীগ, না হলে বিএনপি, এই দুইটাই আছে আমাদের দেশের সুশীল সমাজ, মাঝখানে কিছু নাই কিন্তু। আর এই যে নাইটা আমরা স্পষ্ট বুঝতে পারলাম কখন? ইউনূসের আমলে তো বুঝতে পারি নাই, নির্বাচিত সরকার যখন আসছে তখনই বুঝতে পারলাম। নির্বাচিত সরকার আসার পরই তো আপা বলতেছে যে আমার জন্য বিমান পাঠাও, আমি আসবো। রাগ করলেন? রাগ করার কিছু নাই, অনেক কারণ আছে এর পিছনে। শেখ হাসিনা ভালো না, শেখ হাসিনা ভালো না, কিন্তু শেখ হাসিনার আইন কানুন টোটাল সিস্টেম ভালো, ওই সিস্টেমের মধ্যে দিয়েই তো যাইতেছেন। শেখ হাসিনা যা কিছু করছে গত 17 বছর এই দেশে, উনি সিস্টেমের মধ্যে দিয়েই করছে। এই যে সংবিধান বলি না আমরা, যে সংবিধান নিয়ে এত তুল কালাম কাণ্ড চলতেছে, ওই সংবিধানের মধ্যে দিয়েই কিন্তু শেখ হাসিনা গেছে। শেখ হাসিনা কিন্তু সংবিধানের বাইরে এক পাও ফেলে নাই। ওই সংবিধানের মধ্যে আছে রাষ্ট্রকে রক্ষা করার জন্য কিভাবে মানুষকে গায়েব করে দিতে হবে, কিভাবে মানুষের উপরে জুলুম করতে হবে, রাষ্ট্রের জন্য, রাষ্ট্রকে বাঁচাবার জন্য রাষ্ট্রদ্রোহী নাম দিয়া কত মানুষের জীবন শেষ করে দিছে। ভাই ব্রাদার, ইউনূস সরকার যখন আসছে উনি একটা জিনিসই চিন্তা করছে, এই যে এই দেশে সবসময় তো নির্বাচিত সরকার আসে, সবসময় নির্বাচিত সরকারের অধীনেই কেন বারবার স্বৈরাচারী কর্মকাণ্ড হয়? কোন সরকারের আমলে হয় না একটু খেয়াল করেন তো। যারাই নির্বাচন করে আসছে তাদের সরকারের আমলেই তো ভাই মানুষের উপরে জুলুম করা হয়েছে, মানুষকে গায়েব করে দেওয়া হয়তো ওই আইনের কথা বইলা, কারণ এরা রাষ্ট্রদ্রোহী। দেশকে বাঁচাইবার জন্য এদেরকে গায়েব করে দেওয়া, ওই সংবিধানের বাইরে কিছু না তো, ওই সংবিধানের মধ্যেই তো আছে। যার জন্য ইউনূস সরকার যখনই আসলো তারা সবাই চিন্তা ভাবনা করে বাই করলো, আচ্ছা এই সিস্টেমগুলোকে কিভাবে বাদ করা যায়, যে সিস্টেমের মধ্য দিয়ে স্বৈরা শাসকের জন্ম হয়, ওই সিস্টেমগুলোর উপরেই হাত দিল, বহু রকম সংস্কার করলো, সব কিছু কইরা একটা নির্বাচন দিল, যে নির্বাচিত সরকার বর্তমানে দেশ পরিচালনা করতেছে। দেখেন ওনারা তো সংস্কার মানবে না, এটা বুঝার জন্য ভাই অনেক জ্ঞানী হওয়ার দরকার নাই, এটা বুঝা ফেলাইছি অলরেডি, এটা বুঝার কাম সারা। এই যে পাটোয়ারির ঘটনায় বোঝা যায় ভাই, ঝিনাইদার মধ্যে যে ঘটনাটা করছে, ওই ঘটনাটার এখন যেভাবে বয়ান তৈরি করা হচ্ছে, কেউ কেউ এসে বলতেছে ওরা নিজেরা নিজেরা মারামারি কইরা এটা সরকারের উপরে দোষ চাপাইতে চাইছিল। এই যে রাশেদ খান আছে না, রাশেদ খান মেনন, না মেনন তো তার সঙ্গে নাই, রাশেদ খানই, সে বলতেছে এই সরকারের উপরে দোষ চাপাইবার জন্য শিবির জামাত নিজেরাই এই ঘটনা ঘটাইছে। এই জন্যই বললাম এই দেশের রাজনীতি কি হইতে যাচ্ছে, এই দেশ কোন পথে যাচ্ছে এটা তো বোঝা যায়। ভাই ব্রাদার, মূল জায়গায় আসি। দেখেন মানলেন না আপনারা সংস্কার, কিন্তু আপনারা তো 31টা দফা দিছিলেন। দেখেন আপনারা তো 31টা দাবি জানাইছিলেন। সেই দাবিটা কখন জানাইছিলেন? হাসিনা সরকারের আমলে। হ্যাঁ, এই নতুন সরকার বা ইউনূস সরকারের আমলে না, হাসিনা সরকারের আমলেই কিন্তু ওনাদের 31টা দাবি। সেই দাবির মধ্যেই তো আছে
আইন বিভাগকে স্বাধীন করে দিবেন এবং আইন বিভাগের যে একটা সচিবালয় আছে সেই সচিবালয় আপনারা স্বাধীন একটা সচিবালয় গঠন করবেন। এই 31 দফার মধ্যে আছে না? নিশ্চয়ই আছে। আর কোনো কিছুই দরকার নাই। এই দফাটাই মানেন না কেন? এই দফাটা মানতে অসুবিধা কি? আপনারা তো আইসাই বিচার বিভাগের জন্য একটা স্বাধীন সচিবালয় যে গঠন করছিল ওই সংস্কারের মধ্যে আপনাদেরও 31 দফার মধ্যে ছিল বিচার বিভাগের জন্য স্বাধীন একটা সচিবালয় থাকবে। এই সচিবালয়ের কাজটা কি ভাই ব্রাদার? কাজটা হলো এই, দেখেন কে হবে বিচারপতি, কে হবে অ্যাটর্নি জেনারেল, এই বিচার বিভাগ কিভাবে চলবে ওই স্বাধীন সচিবালয় যারা থাকবে তারাই ওইটা সিদ্ধান্ত নিবে। এখানে কারা থাকবে? ধরে নিতে পারেন একজন সাবেক বিচারপতি থাকবে, বড় বড় যারা পণ্ডিত আছে এবং দেশের মধ্যে যারা সবচেয়ে বেশি বুঝে আইন কানুন তারা থাকবে, তারাই এই আইন বিভাগটাকে পরিচালনা করবে। কিন্তু বর্তমান সরকার ওইটা বিলুপ্ত করে দিছে। বিলুপ্ত করে দেওয়াতে এখন কি হইলো? ওইটা চলে গেল কোথায়? আবার আইন মন্ত্রণালয়ের মধ্যে। হ্যাঁ, ওই আগের সিস্টেমে আইন এবং বিচার মন্ত্রণালয় আছে না, সেই মন্ত্রণালয়ের অধীনে চলে গেল। ওই মন্ত্রণালয়ের অধীনে যাওয়ার মানে কি জানেন? সরকারের হাতে চলে যাওয়া, সব পাওয়ার ওই প্রধানমন্ত্রীর হাতে চলে যাওয়া। শেখ হাসিনার হাতে কিন্তু ছিল এই পাওয়ারগুলা। সেম পাওয়ারগুলা ধরে রাখার জন্যই স্বাধীন বিচার বিভাগকে আপনারা স্বাধীন হইতে দিলেন না। বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় যে গঠন করা হলো সেই প্রতিষ্ঠানটাকে আপনারা বাতিল করে দিলেন, বিলুপ্ত করে দিলেন। এইটা কি করলেন? এইটা করাতেই ভাই আপা বুঝা ফেলাইছে, ও ঠিক আছে, সঠিক পথে আছে, ও তো আমারই আইন কানুন সব কিছু মানতেছে, তাহলে আমি কেন দেশে যামু না? আর উনাকে আনার দরকারটা কেন হইতেছে? আমাদের এই ডিপ স্টেট বলেন বা এই সুশীল সমাজ বা আমাদের এই মিডিয়া, ওদের কেন দরকার ওনাদেরকে? এই জন্যই দরকার, কারণ বর্তমানে যেভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছে জামাতে ইসলাম, ছাত্র শিবির, এনসিপি, এটা তো একটা ভয়াবহ ব্যাপার না? যার জন্য ওই যে মাঝখানে আপাকে আনতে চাচ্ছে। কারা আনতে চাচ্ছে? এই দেশের সুশীল সমাজ ধরে নিতে পারেন, এই দেশের ডিপ স্টেট ধরে নিতে পারেন, এই দেশকে যারা বিদেশে বৈশা পরিচালনা করে তারাই আনতে চাচ্ছে। হয়তো আপনারা বলতে পারেন ওনার তো আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের রায় হয়ে গেছে, সঙ্গে ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী কামালও আছে, তাহলে কি সে রায়টা কি ভুল? ভাই এখানেই প্রশ্ন। কারণ কি দেখেন, সরকার আইসাই তো চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরাই দিল, ওনাদের লোকজন বসায় দিল। এরপরে দেখেন ওনাদের সবচেয়ে বড় বুদ্ধিমান যে লোকটা জাহিদ ইসলাম, ডাক্তার জাহিদ ইসলাম, উনি তথ্য মন্ত্রণালয় আছে, তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, ওনার কাছে তো সব তথ্য আছে। নিশ্চয়ই আপা আসার তথ্য ওনার কাছে আছে, নাহলে উনি হঠাৎ কেন বললো আপার প্রতি উনি ইনসাফ করবে? মানে শেখ হাসিনারও বিচার পাওয়ার অধিকার আছে, ইনসাফ পাওয়ার অধিকার আছে। তার মানে কি উনি কি বুঝাইতে চাইতেছে? অপরাধ বিচার ট্রাইব্যুনালে যে বিচারটা হয়েছে ওইখানে কি ইনসাফ হয় নাই? এইটাই তো বুঝাইতে চাইছে যে ওইখানে ইনসাফ হয় নাই, প্রয়োজনে আবার ইনসাফ হবে। তার মানে কি জানেন, শেখ হাসিনা যদি চলে আসে, ওনাকে যদি সুন্দর একটা জেলখানায় রাইখা দেয় আর এই বিচার চলতে থাকে, ওনার সমস্ত মাঠের কর্মীরা চাঙ্গা হয়ে যাবে ভাই। হ্যাঁ ভাই, চাঙ্গা হয়ে যাবে, কেউ রুখতে পারবেন না। কারণ আমাদের এই সুশীল সমাজরা তো এক হয় বিএনপি না হলে আওয়ামী লীগ, জামাতকে তো তারা মাথায় নেয় না, জামাতকে গণায় ধরে না। যার জন্য গোপন বন্দোবস্ত হইতেছে শেখ হাসিনাকে আনার, যার জন্য নতুন নতুন বয়ান তৈরি করতেছে। দেখবেন বিভিন্ন চ্যানেলের মধ্যে এবং নিজের ব্যক্তিগত চ্যানেলের মধ্যে আইসা কি সুন্দর সুন্দর বয়ান তৈরি করে। আপনারা খুব খেয়াল করলে দেখবেন গোলাম মাওলা রনি এমন চিবায়া চিবায়া মিষ্টি কইরা কথা বলে। কারণ কি জানেন, ওনার তো রাস্তা একটাই খোলা আছে। হ্যাঁ, আওয়ামী লীগ আর কোন দল ওনাকে নেয় নাই। আগে আওয়ামী লীগে ছিল, মাঝখানে বিএনপি, আরো কোন দলে জানি গেছে, আবার ঘুরা ফিরা এই 5ই আগস্টের পর বহু চেষ্টা করেও কিন্তু উনি কোনো দলে যাইতে পারে নাই। একজন রাজনীতিবিদ রাজনীতি না করলে তার মনে শান্তি থাকে না। যার জন্য উনিও চায়, ওনারাও চায়, একটা দল চায় আবার আওয়ামী লীগ আসুক। কারণ আওয়ামী লীগের আইন কানুন সিস্টেম সবই তো রয়ে গেছে এবং প্রশাসনে বলেন, সচিবালয় বলেন, সব জায়গায় 17 বছর যেভাবে সেটিং করছিল ওই সেটিং এর মধ্যেই দেশ আছে। আবার সবকিছু আছে, শুধু আপা নাই। রাগ করলেন, রাগ করে লাভ নাই। আর আমাদের পার্শ্ববর্তী দেশও এখন চায় আপা নিজের দেশে ফেরত যাক। আপাকে পাঠানোর প্রয়োজনটা আরো বেশি হয়েছে কেন জানেন? দেখেন 2025-এ পাকিস্তান আর ভারত একটা যুদ্ধ হয়ে গেছে, কিন্তু অপারেশন সিন্দুর হয়েছে না ভাই, কাশ্মীর নিয়ে। এই যুদ্ধটা কিন্তু ছিল বেসিক্যালি আকাশ যুদ্ধ। এই আকাশ যুদ্ধে পাকিস্তানের একটা যুদ্ধ বিমান জেএফ থান্ডার কি যেন সাথে আছে, সেই যুদ্ধ বিমান ভাই যা কৌশল দেখাইছে, যে ভূমিকা পালন করছে, ইন্ডিয়ার 12টা বাজায় দিছে। ওই যুদ্ধ বিমানের নাম চারিদিকে ছড়ায় গেছে। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।